বন্ধুরা, আমাদের পূর্ব সীমান্ত থেকে এই মুহূর্তে এমন একটি বড় এবং অভূতপূর্ব খবর সামনে এসেছে যা দিল্লির স্ট্র্যাটেজিক করিডোরসে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। আপনারা সবাই জানেন, দেশের সিকিউরিটিকে আরও শক্তিশালী ও ইমপেনেট্রেবল করার জন্য ভারত নিজের জমিতেই দিন রাত সিকিউরিটি ফেন্সিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই কাজকে বাধা দেওয়ার জন্য সীমান্তের ওপারের পক্ষ এবার যেন নিজেদের পুরো শক্তি মাঠে নামিয়ে দিয়েছে। এই ফেন্সিং প্রজেক্ট চলাকালীন হঠাৎ এমন একটি আনএক্সপেক্টেড ঘটনা সামনে এসেছে যা গোটা সিকিউরিটি এস্টাবলিশমেন্টকে পুরো অ্যালার্ট মোডে নিয়ে গেছে। খবর অনুযায়ী সীমান্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ সেক্টরে প্রায় 28 কিলোমিটার দীর্ঘ তারের বেড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। স্থানীয় কিছু দুষ্কৃতী এবং উস্কানিদাতারা মিলে ভারতের এই সিকিউরিটি ব্যারিয়ারের বড়সড় ক্ষতি করার চেষ্টা করেছে। তাদের ধারণা ছিল এই কাজ করে তারা সহজেই পার পেয়ে যাবে এবং ভারতকে ডিফেন্সিং পজিশনে ঠেলে দিতে পারবে। কিন্তু তারা বিএসএফ এর জওয়ানদের সতর্কতা এবং প্রিপেয়ার্ডনেসকে ভীষণভাবে আন্ডার এস্টিমেট করে ফেলেছিল। যেই মুহূর্তে এই ক্ষতির খবর বিএসএফ এর কমান্ড স্ট্রাকচারের কাছে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তেই কোনো সময় নষ্ট না করে গ্রাউন্ড লেভেলে এমন একটি কঠোর এবং ফার্ম রেসপন্স দেওয়া হয় যা বর্ডার গার্ড বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদেরও নড়েচড়ে বসাতে বাধ্য করে। কিন্তু প্রশ্ন হলো, এত দীর্ঘ ফেন্সিং ড্যামেজ করার পেছনে আসল উদ্দেশ্য কি? এটা কি শুধুই কিছু স্থানীয় দুষ্কৃতির কাজ, নাকি এর পেছনে সীমান্তের ওপারের কোনো বড় স্ট্র্যাটেজিক নেটওয়ার্ক সক্রিয় রয়েছে? আর ভারতের এই কড়া পদক্ষেপের পর ঢাকা থেকে দিল্লি পর্যন্ত ঠিক কী ধরনের ক্লোজ ডোর মিটিংস বা হাই লেভেল ডিসকাশন চলছে, এই পুরো ঘটনাটিকে এক একটি লেয়ার আমরা খুব সহজ ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। কারণ এই ঘটনা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে না, বরং এর পেছনে একটি ওয়েল প্ল্যান্ড স্ট্র্যাটেজি রয়েছে। গ্রাউন্ড জিরো থেকে আসা তথ্য অনুযায়ী সীমান্ত এলাকায় যখন আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং লো ভিজিবিলিটির পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করা হয়। সাধারণত এমন অ্যাডভান্স ওয়েদার কন্ডিশনসের মধ্যে সীমান্তে নিয়মিত পেট্রোল এবং সার্ভেলেন্স পরিচালনা করা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। আর সেই সীমিত দৃশ্যমানতা এবং অন্ধকারের সুযোগ নিয়েই কিছু দুষ্কৃতী ও স্থানীয় উপদ্রবকারী ভারতের বর্ডার সিকিউরিটিকে সরাসরি চ্যালেঞ্জ করার চেষ্টা করে। একটি সুপরিকল্পিত পরিকল্পনার অধীনে এই দুষ্কৃতীরা প্রায় 28 কিলোমিটার এলাকা জুড়ে থাকা কাঁটাতারের ফেন্সিংকে টার্গেট করেছিল। তারা শুধু সিকিউরিটি ফেন্স ভেঙেই ক্ষান্ত হয়নি, বরং বহু জায়গায় ফেন্সিংয়ে ক্ষতিগ্রস্ত করে দেওয়ার চেষ্টাও করেছে, যাতে ভারতীয় ভূখণ্ডে যাতায়াতের জন্য একটি আনঅথরাইজড রুট তৈরি করা যায়। এই নাশকতার ফলে ভারতের সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু বিরোধী পক্ষের এই চাল শেষ পর্যন্ত সম্পূর্ণ উল্টো ফল দিয়েছে। কারণ তারা ভুলে গিয়েছিল, সীমান্তে মোতায়েন থাকা আমাদের জওয়ানরা কখনো ঘুমিয়ে পড়েন না। যেই মুহূর্তে আধুনিক সিকিউরিটি সেন্সর ক্ষতিগ্রস্ত হওয়ার সংকেত দেয় এবং বিএসএফ এর অ্যালার্ট কমান্ডার্স এই ঘটনার খবর পান, সঙ্গে সঙ্গেই সীমান্তে মোতায়েন থাকা বিএসএফ এর ইউনিটগুলি এমন পদক্ষেপ নেয় যার জন্য বিজিবি মোটেও প্রস্তুত ছিল না। আমাদের জওয়ানরা এক সেকেন্ডও সময় নষ্ট না করে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে একাধিক সেন্সিটিভ পয়েন্টে একযোগে শক্তিশালী কর্ডন অপারেশন শুরু করে। এই অ্যাগ্রেসিভ অন দ্য স্পট অ্যাকশনের ফলে অনুপ্রবেশ এবং ভাঙচুরের সঙ্গে যুক্ত বহু দুষ্কৃতীকে ঘটনাস্থলেই চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। এই কড়া প্রতিক্রিয়া সীমান্তের ওপারের পুরো নেটওয়ার্ককে নাড়িয়ে দিয়েছে। খবরটি ঢাকায় পৌঁছানোর পর সেখানকার মিলিটারি এবং পলিটিক্যাল সার্কেলসে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতকে ডিফেন্সিভ পজিশনে ঠেলে দেওয়ার যে স্বপ্ন বিরোধী শিবির দেখছিল, তা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায় এবং সেটা একটা স্ট্র্যাটেজিক হেডেকে পরিণত হয়। পরিস্থিতির সামাল দিতে তড়িঘড়ি করে প্রশাসনের শীর্ষ পর্যায়ে একটি হাই লেভেল এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে। বাংলাদেশের সামনে এখন সবথেকে বড় প্রশ্ন, ভারতের এই নতুন এবং আরও অ্যাসার্টিভ অ্যাপ্রোচের মোকাবিলা কিভাবে করা হবে। সেখানকার সিকিউরিটি অ্যানালিস্টরা বুঝতেই পারছেন না ভারত এবার কেন এত দ্রুত এবং কিভাবে এত কঠোর অবস্থান গ্রহণ করলো। তবে শুধু ঢাকাতেই নয়, ভারতের রাজধানী দিল্লিতেও এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। বিভিন্ন সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে। এই বৈঠকের গুরুত্ব কতটা তা এর থেকেই বোঝা যায় যে এতে দেশের জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সহ শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা উপস্থিত রয়েছেন। দেশের এই শীর্ষ কৌশলবিদরা সীমান্তের পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যতের রূপরেখা এবং সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। অজিত দোভাল নিরাপত্তা ব্যবস্থার পরবর্তী স্ট্র্যাটেজিক পজিশনিং নিয়ে কাজ করছেন বলে সূত্রের দাবি। অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ডিপ্লোম্যাটিক রেসপন্স কী হবে সেই বিষয়ে পরিকল্পনা করছেন। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পূর্বাঞ্চলীয় কমান্ডকে সম্পূর্ণ অ্যালার্ট মোডে থাকার নির্দেশ দিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত রেইনফোর্সমেন্ট এবং ব্যাকআপ সাপোর্ট দেওয়া সম্ভব হয়। তবে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, এই পুরো কোর টিম নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়মিত ব্রিফিং দিচ্ছেন
এবং সীমান্তের পরিস্থিতি সম্পর্কে মুহূর্তে মুহূর্তে আপডেট জানাচ্ছেন। দিল্লি থেকে এবার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভারত আর কোনোভাবেই ডিফেন্সিভ মোডে থাকবে না। সীমান্তের এই 28 কিলোমিটার ফেন্সিং সম্পূর্ণ শক্তি দিয়ে পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত এবং এই ষড়যন্ত্র নেপথ্যের মাস্টারমাইন্ডকে সম্পূর্ণভাবে চিহ্নিত না করা পর্যন্ত ভারতের এই অভিযান থামার কোনো প্রশ্নই নেই। বন্ধুরা, খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের 28 কিলোমিটার দীর্ঘ বর্ডার ফেন্সিং ক্ষতিগ্রস্ত করার এই দুঃসাহসিক চেষ্টা এবং তার জবাবে বিএসএফ এর এই লাইটনিং ফাস্ট রেসপন্স নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় দিল্লির এই হাই লেভেল কোর্ট টিমের কঠোর সিদ্ধান্ত পূর্ব সীমান্তে শত্রুপক্ষের সমস্ত পরিকল্পনাকে চিরতরে ব্যর্থ করে দিতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখুন, এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ এবং ডিসিসিভ ফেসটিকে বোঝার দরকার। এবার সেটাই আমরা বুঝবো। তদন্ত যত এগোতে শুরু করেছে ততই এমন কিছু তথ্য সামনে এসেছে যা পুরো ঘটনাটির পেছনে থাকা গভীর স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের ইঙ্গিত দিচ্ছে। এটি শুধুমাত্র কোনো সাধারণ অনুপ্রবেশ বা স্থানীয় গোলমালের ঘটনা ছিল না, বরং দেশের নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করার একটি ওয়েল প্ল্যান্ড নেটওয়ার্কের অংশ বলেই মনে করা হচ্ছে। গ্রাউন্ড ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী 28 কিলোমিটার দীর্ঘ ফেন্সিংয়ে টার্গেট করার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সীমান্তের ভেতরে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করা এবং অবৈধ কর্মকাণ্ডের জন্য একটি স্থায়ী করিডোর তৈরি করা। পরিকল্পনা ছিল খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে ফেন্সিংকে এতটাই ক্ষতিগ্রস্ত করা হবে যাতে সেটি সম্পূর্ণ মেরামত করতে কয়েক মাস সময় লাগে, আর সেই সময়ের মধ্যেই তারা নিজেদের উদ্দেশ্য সফল করতে পারে। কিন্তু বিএসএফ এর দ্রুত এবং পরিকল্পিত এবং অন দ্য স্পট অ্যাকশন সেই পুরো পরিকল্পনাটাকেই ভেস্তে দিয়েছে। এরপর নিউ দিল্লির অবস্থান আরও কঠোর হয়েছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে যে সীমান্তে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভারতের সরকারি সম্পত্তির ক্ষতির চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দিল্লির এই অবস্থান একটি বিষয় পরিষ্কার করে, ভারত অবশ্যই প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু দেশের সোভেরেনিটি এবং ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে কোনো রকম আপোষ নয়। যদি পুরো ঘটনাটিকে বৃহত্তর স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভ থেকে দেখা হয় তাহলে স্পষ্ট বোঝা যায় যে পূর্ব সীমান্তে ভারতের নিরাপত্তা নীতিতে বড় একটি পরিবর্তন এসেছে। এর আগে অনেকেই মনে করত খারাপ আবহাওয়া বা ভৌগোলিক চ্যালেঞ্জের সুযোগ নিয়ে ভারতের ওপর ট্যাকটিক্যাল প্রেশার তৈরি করা সম্ভব ছিল, কিন্তু এবার নিরাপত্তা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ সেই পুরনো ধারণাটাকেই বদলে দিয়েছে। এখন শুধু ক্ষতিগ্রস্ত ফেন্সিং মেরামত নয়, পুরো 28 কিলোমিটার এলাকাকে একটি ভার্চুয়ালি ইমপেনেট্রেবল সিকিউরিটি জোনে পরিণত করার প্রস্তুতি চলছে। নতুন অ্যান্টি কাট ফেন্সিং, অ্যাডভান্স লেজার সিস্টেম এবং স্মার্ট সার্ভেলেন্স সিস্টেম মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে পেট্রোল ফ্রিকোয়েন্সিকে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ফলে সীমান্তের ওপারে বসে থাকা পরিকল্পনাকারীরা বুঝতেই শুরু করেছে যে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে আগের মতো চ্যালেঞ্জ করা আর সম্ভব হবে না, আর এখানে সিকিউরিটিকে ব্রিচ করা নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। এই পুরো ঘটনার পর আপনাদের কি মতামত, আর আপনাদের কি মনে হয় এই নতুন সিকিউরিটি ডক্ট্রিন এবং কঠোর সিদ্ধান্তের ফলে পূর্ব সীমান্ত কি আরও নিরাপদ হবে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার মতামত।